মালয়েশিয়ার পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা একটি শান্ত শহর, যেখানে চারপাশে সবুজ পাহাড়, ঠান্ডা আবহাওয়া আর মেঘে ঢাকা রাস্তা। প্রকৃতি এখানে যেন একটু বেশি শান্ত, একটু বেশি সুন্দর। পাহাড়ি ঝর্ণা, চায়ের বাগান, ফুলের বাগান, স্ট্রবেরি ফার্ম আর পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁকে নতুন নতুন ভিউ। এখানে আসলে মনটাই ফ্রেশ হয়ে যায়। বলতেছিলাম ক্যামেরুন হাইল্যান্ডের কথা। এই ভিডিওতে ক্যামেরুন হাইল্যান্ড এক্সপ্লোর করব। এখন বাজে 4:50। সো আমরা এখন ক্যামেরুন হাইল্যান্ড যাওয়ার জন্য অলরেডি রওনা দিয়ে দিয়েছি। কুয়ালালামপুর থেকে ক্যামেরুন হাইল্যান্ড যেতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আর আমরা এত ভোর রাতে বের হওয়ার কারণ হচ্ছে আমরা যেন রাস্তায় জ্যামে না পড়ি। এই ভোর রাতে রাস্তা একদম ফাঁকা থাকে, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর আমাদের ট্রিপটা যেহেতু 2 দিনের, তাই আমরা রাস্তায় জ্যামে পড়ে সময় নষ্ট করতে চাই না। প্রায় 4 ঘন্টা ধরে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ক্যামেরুন হাইল্যান্ডের প্রথম গন্তব্যস্থানে চলে আসি। ক্যামেরুন হাইল্যান্ডে যাওয়ার পথে যে ঝর্ণাটা পড়ে, এই ঝর্ণাটা যাচ্ছি। একদম ঝর্ণার সামনে, আমার সামনে কিন্তু ঝর্ণা হচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু এই ঝর্ণাটা পড়ে। এটা কিন্তু বিশাল বড়, আর উপরে হচ্ছে যাওয়ার রাস্তা আছে। পানিগুলো অনেক ক্লিয়ার, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর স্মুথলি একদম পানিগুলো নামতেছে এখান থেকে। ভিউটা কিন্তু অস্থির না, অনেক সুন্দর লাগতেছে ভিউটা। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তামাম ইকো রিম্বা নামে। এই ঝর্ণায় এসে দেখলাম পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঠান্ডা পানির শব্দ, চারপাশে সবুজ আর মেঘের ছোঁয়া সকালের এই মুহূর্তটাকে যেন আরো জীবন্ত করে তুললো। এখানে আমরা প্রায় 30 মিনিটের মতো সময় কাটাই, ছবি তুলি, ভিডিও করি। ঝর্ণার পাশেই ছোট ছোট দোকান চোখে পড়লো। সেখানে পাহাড়ি মানুষরা নিজেদের হাতের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। এমন জায়গাগুলোতে আসলে বোঝা যায় ভ্রমণ শুধু জায়গা দেখা না, এটা মানুষের গল্প, তাদের জীবন আর সংস্কৃতি অনুভব করার একটা সুযোগ। তারপর আমরা গাড়িতে করে আবারও রওনা দেই আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমি সামনে যে ভিউটা দেখাবো, এটা ক্যামেরুন হাইল্যান্ড যারা আসছেন অথবা মালয়েশিয়ায় যারা থাকেন তারা সবাই চেনেন। জাস্ট ভিউটা দেখুন, এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডের টি ভ্যালি ধরে এই জায়গাটাকে। এখানে গাড়ি পার্কিং করার আসলে জায়গা নেই, রাস্তার সাইডে এইভাবে রাখতে হয়, ওই দিকটা দিয়ে হচ্ছে নিচে নামতে হয়। এখন হচ্ছে আমরা টি ভ্যালির মধ্যে ঢুকলাম। একটা করে টিকিট 4 রিঙ্গিত করে। এখানে হচ্ছে গাড়িতে করে ঘোরা যায়। গাড়িতে করে ঘুরলে কী হবে বিষয়টা, মানে খুব তাড়াতাড়িতে আমাদেরকে একদম উপরে নিয়ে যাবে। সো আমাদের অনেকগুলো কথা, ভিডিও অ্যান্ড ভিউ এনজয় করতে করতে যেহেতু যাবো। তাছাড়া রাস্তাগুলো দেখেন, সিঁড়িগুলো অনেক সুন্দর। এইরকম একটা জায়গা দিয়ে হেঁটে যাবো, অনেক সুন্দর লাগবে, এই জন্য আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। তাছাড়া হাঁটার একটা মজা আছে কিন্তু। চলেন নিচে যাই। পিচ্ছিগুলা হেঁটে হেঁটে যাচ্ছে, উপরে উঠতেছে। এখান থেকে ভিউটা দেখেন, এটা কিন্তু চা গাছ, ঠিক আছে। বৃষ্টি পড়তেছে, মানে আমি ঘুরতে গেলে বৃষ্টি আসবে না, এটা কি হয়? এটা আসবেই। এটা ছাতাও তো আনে নাই ব্যাগে, আল্লাহ কি একটা অবস্থা, বৃষ্টি পড়তেছে। ক্যামেরুন হাইল্যান্ড আমরা এখন আছি 6000 ফিট উপরে। সো এখানে একটু পর পরই বৃষ্টি আসে, ওয়েদার চেঞ্জ হয় একটু পর পর, মেঘ জমে, অনেক কিছু ওয়েদার দেখতে পাবো। যতগুলো সবগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। এই যে দেখুন গাড়িগুলা, এগুলাতে করে ঘোরা যায়, কিন্তু যদি আপনারা হাঁটতে অভ্যস্ত না হন তাহলে এগুলাতে করে ঘুরতে পারেন। আমরা কিন্তু এইরকম ঘুরতে আসলে প্রায় 10-15 কিলোমিটার করে হাঁটার হচ্ছে এক্সপিরিয়েন্স আসছে। সো আমাদের কোনো প্রবলেম নাই। বৃষ্টি পড়তেছে, ঘুরতে আসলে বৃষ্টি হবে না, এটা কি করে হয়? A few moments later. আমরা এখন একদম পাহাড়ের উপরে যাব, যেখানে হচ্ছে ক্যামেরুন টি ভ্যালিটা লেখা আছে এখানে। তো উপরে ওঠার জন্য হচ্ছে এরকম সিঁড়ি আছে, আপনারা সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে পারবেন সুন্দর মতো। আর দুই সাইডে তো সুন্দর দেখার মতো ভিউ আছে। ওয়েদারটা কিন্তু জাস্ট, বেশি রোদ নাই। এখানকার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, মাত্র এখন মনে হয় অল্প একটু স্টেপ উঠছি। এখানকার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আরও উঠতে হবে, আরও মনে হয় 5 মিনিটের মতো লাগবে। রাস্তাগুলো যদি সোজা হইতো তাহলে হয়তো। এখানকার একটু রাস্তাটা আমি আপনাদের দেখাই।
ওখান থেকে ওইটা মানে এরকম আঁকা বাঁকা হয়ে উঠছে। গাইস ফাইনালি এটাই হচ্ছে সেই একদম উপরে, এর উপরে আর ওঠার রাস্তা নেই। এখানে লেখা ক্যামেরন ভ্যালিটি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আজকে। অবশ্য যদি ওয়েদার তেমন হতো, এখানে হচ্ছে মেঘ জমে থাকে মাঝে মধ্যে, সবসময় না। ক্যামেরুন ভ্যালিটি এর চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর প্রত্যেকটা পাহাড়েই শুধু চা বাগান। এখানে হালকা ঠান্ডা বাতাস আর একদম শান্ত একটা পরিবেশ, যা শহরের সব ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয়। এখানে আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো ঘুরে দেখেছি। এখন আমরা যাব পরবর্তী আরেকটা গন্তব্যে, স্ট্রবেরি ফার্মে। তো চলেন যাওয়া যাক। গাইস ক্যামেরুন ট্রি ভ্যালি থেকে ঘুরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন একটা স্ট্রবেরি ফার্মে আছি। এখানে দেখতে পাচ্ছেন এটা স্ট্রবেরি ফার্ম। এই যে আমরা একটা ঝুড়ি নিলাম, এখানে আধা কেজি উঠা যাবে একজন, এর জন্য 40 রিঙ্গিত দেওয়া লাগছে। তো এখন ভিতরে যাব আমরা, টিকিট কনফার্ম করা শেষ। জীবনে ফার্স্ট টাইম স্ট্রবেরি ফার্মে ভিজিট করতেছি, এর আগে কখনো সুযোগ হয়নি। নতুন ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড হচ্ছে। এখন থেকে কিছু কিছু ট্যুরে আমরা একসাথে ট্রাভেল করব। তো এখন আমরা আর একটু ভিতরের দিকে যাচ্ছি। ফার্মের ভিতরে অনেক বাঙালি ভাইরা আছে, তো তাদের সঙ্গে কথা বলতে পারেন। উপরে কিন্তু রোদ প্রচুর, দেখতে পাচ্ছেন কিনা জানি না, উপরে রোদ, কিন্তু এখানে খুব বেশি একটা রোদ লাগতেছে না, কারণ উপরে পলি দেয়া আছে এই জন্য। ওয়াও, এদিকে বিশাল বিশাল স্ট্রবেরি, আপনাদেরকে দেখাই একটু। গাইস আমি এখন কয়েকটা হচ্ছে স্ট্রবেরি উঠাবো, আপনাদেরকে দেখাবো। এই যে এখানে কয়েকটা স্ট্রবেরি আছে, একটা উঠাই দেখাই কাছি দিয়ে। এই যে কাছি দিয়ে কাটলাম, দেখতে পাচ্ছেন একদম টাটকা পিওর স্ট্রবেরি। ফার্স্ট টাইম নিজের হাত দিয়ে ফার্ম থেকে স্ট্রবেরি উঠায়ে খাচ্ছি, এত সুস্বাদু, মানে আপনারা না খেলে বুঝবেন না। স্ট্রবেরি ফার্ম ঘোরা শেষ হলে আবারও আসতে হবে টিকিট কাউন্টারে। এখানে আপনার স্ট্রবেরিগুলো ওজন করা হবে। যদি আপনি আধা কেজির বেশি উঠান, তাহলে আপনাকে মেপে আধা কেজি দেওয়া হবে। আর যদি আধা কেজির কম উঠান, তাহলে এখান থেকে স্ট্রবেরি দিয়ে আপনাকে আধা কেজি পূরণ করে দিবে। চাইলে আপনি এখান থেকে আরও স্ট্রবেরি কিনতেও পারেন। তারপর আমরা সোজা চলে আসি আমাদের হোটেলে। আর হোটেলের বেলকনি থেকে এত সুন্দর সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে আজকের দিনের সকল ক্লান্তি একদম ভুলে গেলাম। The next day. গাইস আমরা ক্যামেরুন হাইল্যান্ডে যে হোটেলে ছিলাম, বেলকনি থেকে ভিডিওটা করতেছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেঘগুলো আছে এগুলো হচ্ছে পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে। হোটেলটা ছিল আমাদের 11 তলাতে। সো 11 তলা থেকে এখানে ভিউটা দেখেন, নিচে কত সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এই হোটেলটাতে হচ্ছে আমরা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করছিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম। সো 4 জনের একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলাম, যেখানে হচ্ছে 4টা রুম ছিল, কিচেন রুম, সব কিছুই আছে। একটা ফ্যামিলি এখানে বসবাস করা যাবে সুন্দরভাবে। আমরা এখন হোটেল থেকে চলে যাচ্ছি, সব কিছু নিয়ে একদম চলে যাচ্ছি। আর হোটেলে নাকি রাত্রে একটা ভুতুরে কান্দে ঘটছে, মানে অনেক সাউন্ড শুনতে পাইছি। আমি যেহেতু 2-3 দিন ধরে ঠিক মতো ঘুমাইনি, সো আমি অনেক টায়ার্ড ছিলাম। কোন দিক দিয়ে ঘুমাইছি আর কোন দিক দিয়ে শুধু বলতে পারি না। যদি আমাকে ভূত এসে ভূতের দেশেও নিয়ে যেত, তারপরে হচ্ছে আমি মানে ঘুম থেকে জেগে উঠতাম না, এমন অবস্থা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন আমি অবস্থান করতেছি একটা বাজারে। এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডের সব থেকে পপুলার একটা বাজার। যেহেতু ক্যামেরুন হাইল্যান্ড হচ্ছে শাকসবজি এবং এরকম অনেক কিছু উৎপাদন করা হয় এখানে, সো এখানে বাজারে এগুলো সব বিক্রি করা হয়। কারণ এই বাজারটা ঘুরে দেখাবো, তার আগে আমরা এখান থেকে একটা ভুট্টা ট্রাই করবো। এখানকার এই ভুট্টাটা নাকি অনেক সুস্বাদু, খাইতে ভালো লাগে। এগুলো হচ্ছে ভুট্টা, ঠিক আছে, এগুলো আমাদের এলাকায় কিন্তু অনেক চাষবাস হয়। এগুলোর দাম কীরকম ভাই? আগে কয় খান, আমি দাম বলা লাগবে। ভুট্টা খাচ্ছি সকালবেলা উঠাল্লা, অনেক মিষ্টি আছে তো, এত মিষ্টি লাগতেছে। ভাই এরকম আমি ভুট্টা খাইছি, এমন মিষ্টি পাইছি না। এগুলা কি আলাদা কোনো ভুট্টা? জাগো জাগো সুসু এই ভুট্টার নাম। ভাই এত মিষ্টি ভুট্টা আমি কখনোই খাই নাই। দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু প্রচুর কাস্টমার ভুট্টা খাওয়ার জন্য। কেমন লাগে ভুট্টা? সেই ভাই ভুট্টা খাইতেছে সব অসাধারণ। এত সুন্দর ভুট্টা বলে আমি জানতাম না, সত্য কথা। হ্যাঁ, এই সাদা ভুট্টা তো আমি প্রথম খেলাম। আমি শুধু ক্যামেরুন হাইল্যান্ড আসছি এই ভুট্টা খাওয়ার জন্য, কারণ হলো আমি আগেও একবার আসছি, অসাধারণ। প্রাইস কীরকম? হ্যাঁ, প্রাইস কীরকম? এটা 60 পিস 20 টাকা পিস। এগুলো হচ্ছে 7 পিস 20 রিঙ্গিত। আর হচ্ছে সব ভুট্টা খাতো, ওরা অর্ধেক খায় ফেলছে, আমি খাই আমার এটা সেই লাগে, আমি চাইলে খাই। এটা আপনারা ক্যামেরুন আইল্যান্ড আসলে এটা মাস্ট ট্রাই করেন, মাস্ট। ঘড়ি আছে আর এখানে লেখা আছে বাজার কে ফার্ম।
তো এখানে আসলে অবশ্যই ভুট্টাটা ট্রাই করবেন, সাদা ভুট্টা কিন্তু, ঠিক আছে? সাদা ভুট্টা এত স্বাদ এটার, না খাইলে বুঝতে পারবেন না। আসলে অবশ্যই ট্রাই করবেন, দাম কিন্তু খুব বেশি না, অল্প, একদম সস্তা। এখানে এগুলো ভেড়া আছে, সুন্দর সুন্দর অনেক জাতের কিউট কিউট ভেড়া খাচ্ছে কত সুন্দর করে। আপনি খাওয়াইলে একদম এগুলো অনেক ফ্রেন্ডলি। আপনারা হচ্ছে বাজারটার এই জায়গাতে আসবেন, আসলে তাহলে আপনারা এদেরকে এখানে ঘাস খাওয়াইতে পারবেন, ভিডিও করতে পারবেন, ছবি উঠাতে পারবেন, মানে এগুলো অনেক ফ্রেন্ডলি। দেখতেই পাচ্ছেন সবাই কত ভিড় করে এখানে ঘাস খাওয়াচ্ছে। এই বাজারটা আসলে অনেক কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব কিছু সাজায় রাখছে। এই হচ্ছে ট্যাডি, পুতুল, মানকি, অনেক কিছু আছে। এটা বড় বড়। যেহেতু মালয়েশিয়ার মধ্যে ক্যামেরুনে সব থেকে বেশি সবজি উৎপাদন হয়, বিশেষ করে যত ফল আর যে কোনো সবজি, শাকসবজি, সো এগুলার বাজারটা এখানে বেশি। আর সব থেকে এখানকার জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরি। প্রত্যেকটা দোকানে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি আছে। আর স্ট্রবেরি আপনি আইসক্রিম খাইতে পারবেন, স্ট্রবেরির দই খাইতে পারবেন। ক্যামেরুন হাইল্যান্ডের মধ্যে সবথেকে জনপ্রিয় বাজার হচ্ছে এইটা। আর এই বাজারে আসলে আপনি ক্যামেরুন হাইল্যান্ডের উৎপাদনকৃত সকল কিছু এই বাজারটি থেকে কিনতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন। ক্যামেরুন হাইল্যান্ড আসলে অবশ্যই এই কিয়া ফার্ম নামের বাজারটি ভিজিট করবেন। আমাদের বাজার ঘুরে দেখা শেষ, এখন আমরা যাব পরবর্তী লোকেশনে, একটি পার্কে। পার্কটির নাম ফ্লোরা পার্ক, যেখানে ফুলের রাজ্যে হারিয়ে যাওয়া যায়। তো চলেন যাওয়া যাক। বাজার থেকে ঘুরে সকালবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ফ্লোরা পার্কে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরা পার্ক পিক আপ পয়েন্ট। এটা সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো করে উপরে নিয়ে যাবে। মাত্র এই গাড়িটা থেকে নামলাম, ফুলের রাজ্যে মনে হচ্ছে চলে যাচ্ছি। টিকিট নিলাম 50 রিঙ্গিত নিল। যদি এই দেশের হন তাহলে অনেক কম টাকার টিকিট। সে পার্কটা ঘুরতে আমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, বিশাল বড় পার্ক। এখন আমি অবস্থান করতেছি ক্যামেরুন হাইল্যান্ডের ফ্লোরা পার্কে। দেখতে পাচ্ছেন আমার যত দূর চোখ যায়, আমার পিছনে সামনে মানে যেদিকেই দেখাবো শুধু ফুল আর ফুল। এখানে ফুল ছাড়া আর কিছু পাবেন না। পৃথিবীর মধ্যে যত রঙের ফুল আছে, যত প্রকারের ফুল আছে, সব কালেকশন এখানে পাবেন। বলতে পারেন দুনিয়ার বুকে আমি জান্নাতে চলে আসছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমার টি শার্টের লগে অনেকগুলো ফুলের কালার মিলে যাচ্ছে। কিন্তু পুরো ফ্লোরা পার্কের ম্যাপটা আমরা এখন অবস্থান করতেছি এই জায়গাটাতে। এই দিক দিয়ে যাওয়া যাবে। এখান থেকে পুরো ফ্লোরা পার্কটা ঘুরতে মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। দেখতে পাচ্ছেন কত বড় এটা ম্যাপসের মধ্যে। পাহাড়ের উপর রং আর সৌন্দর্যে সাজানো একটি স্বপ্নের বাগান। ভিতরে ঢুকলেই মনে হয় তুমি যেন অন্য একটা জগতে প্রবেশ করছো, যেখানে প্রতিটা কোণ, প্রতিটা পথ অলক্ষ্যে খুব যত্ন করে সাজানো। দুই পাশে সারি সারি রঙিন ফুল, লাল, হলুদ, বেগুনি। প্রতিটি রং যেন আলাদা করে গল্প বলছে। নিচটা কিন্তু ওইটা ছিল, এখন আমরা উপরে উঠছি। জাস্ট ভিউটা দেখেন। পৃথিবীর মধ্যে আমি যতগুলো জায়গা ঘুরছি এই পর্যন্ত, এর মতো সুন্দর জায়গা আমি আর কোথাও দেখি নাই। আমরা একটু আগে যে পাটটাতে ছিলাম এটা হচ্ছে ফুল ছিল, আর এখানে এখন যে পাটটাতে যাচ্ছি এটা হচ্ছে অনেক গাছের পাতা। দেখতে পাচ্ছেন কত ধরনের গাছের পাতার কালার হয়, দেখেন একটু। একটা গাছেরই অনেকগুলো করে পাতার কালার, ঠিক আছে গাইস? আপনি কি গাছের পাতা কখনো এরকম দেখছেন? একটা গাছের পাতা অনেক কালার হয়। আমি এখন মাটি থেকে একটু উপরে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচে, ওই যে নিচটা, এটা উপর দিয়ে হাঁটার জন্য এরকম বেলকনি করে রাখছে। আমরা বেলকনিগুলোর উপর দিয়ে যাচ্ছি। দেখেন নিচে একটা দোলনা দুলতেছে, এখানে আপনারা বসে দোলনাটার লগে খেলা করতে পারেন। বসলে আপনার এটা অটোমেটিক ঘোরাবে। ক্যামেরার প্রতিটা ফ্রেমে ধরা পড়ছিল অন্যরকম এক সৌন্দর্য, যেন প্রতিটা শটই একটা সিনেমার দৃশ্য। সব মিলিয়ে জায়গাটা যেন একটা জীবন্ত পেইন্টিং। কোথাও কাঠের ব্রিজ, আবার কোথাও এমন কিছু জায়গা যেখানে দাঁড়ালেই পারফেক্ট সিনেমাটিক ফ্রেম তৈরি করা যায়। কত বড় বড় মাইয়ারা কি করতেছে আল্লাহ, এটা ছোট বাচ্চাদের খেলা। মাইয়ারা আসতেছে। এখানে আবার ঝর্ণাও করে রাখছে, কত সুন্দর পানি আসতেছে। আর এখানে তো সুন্দর সুন্দর অনেক পরীরা আছে। ঝর্ণার মধ্যে কত সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, ফ্লোরা পার্কের একদম সর্বোচ্চ উঁচুতে উঠতেছি। অনেক হাঁপাই গেছি আসলে। উপরে তাকালে পাহাড়, চারপাশে ফুলের সমুদ্র, আর মাঝখানে আমি। মুহূর্তটা যেন একদম সিনেমার মতো। এখানে প্রতিটা কোণেই ছবি তোলার লোভ হয়, কারণ প্রতিটা জায়গা
আলাদা করে সুন্দর। আমরা ওই নিচটা থেকে উঠলাম, উঠতে উঠতে প্রায় 20 মিনিট ধরে ফুল দেখতে দেখতে এখন যে জায়গাটাতে আছি আরও অনেক উপরে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানটায় অনেক গাঁদা ফুল আছে, এগুলো মূলত চীনা পরিচিত ফুল। উপরে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ির মতো, ওখান থেকে আপনারা আরও অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন। আমরা মূলত ওখানে যাচ্ছি। নিচে তাকাচ্ছি ফুল, সামনে ফুল, চোখ দিয়ে শুধু ফুল দেখতেছি আজকে। আমার পিছনে হলুদ কালারের ফুল, এই সাইডে এক কালার ফুল, এখানে নিচে আর এক কালার ফুল দেখতে পাচ্ছেন, এখানেও গাঁদা ফুল, ওই সাইডে আর একটা ফুল, আর ওই যে দূরে ওখানে আর এক কালার ফুল। মানে ক্যামেরা আমার ট্যাগ করে দেওয়া আছে তো আমি ভিউ দেখাতে পারতেছি না। এখন আমরা হচ্ছে একদম সবার উপরে, ঠিক আছে। আমার পিছনে কত সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিঁড়িটা, যেটা সিঁড়িটার উপরে আমরা উঠছিলাম। আমার পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে। সময়টা এখানে একটু ধীরে চলে, তাড়াহুড়া নেই, শব্দ নেই, শুধু প্রকৃতি আর তার নিঃশব্দ সৌন্দর্য। এই জায়গাটা শুধু একটা পার্ক না, এটা একটা অনুভূতি, যেখানে তুমি সব সময়ের জন্য সব চিন্তা ভাবনা ভুলে গিয়ে শুধু মুহূর্তটাকে উপভোগ করতে পারো। ফ্লোরা পার্ক ঘুরে দেখা শেষ। এখন আমরা নিচে নামবো, ঠিক আছে। নিচে নামতেছি কারণ আমাদের আরও একটা প্লেসে যেতে হবে, আরও কয়েকটা প্লেসে যেতে হবে আজকেই। সো সময় আমাদের খুব বেশি নাই। আমরা তারপরেও যেহেতু ফ্লোরা পার্কটা বিশাল বড়, এটা প্রায় 2 ঘন্টা সময় ধরে ঘুরলাম আমরা। এখনও অনেকগুলো জায়গাতে যাইতে পারি নাই, বাট ঘুরে ফিরে ফুল আর ফুল, যার কারণে আমরা এখন নিচে যাচ্ছি। ফ্লোরা পার্ক থেকে বের হয়ে আমরা রওনা দিলাম চায়ের পাহাড়ের দিকে। এই ট্রিপের সবচেয়ে সুন্দর অংশগুলোর মধ্যে এই রাস্তাটি ছিল অন্যতম, কারণ ক্যামেরুন হাইল্যান্ডের মধ্যে সব থেকে আঁকাবাঁকা রাস্তা হচ্ছে এই বো টি সেন্টার যাওয়ার রাস্তা। পাহাড়ি সরু রাস্তা, একদিকে গভীর সবুজ পাহাড় আর অন্যদিকে নিচে নেমে যাওয়া চা বাগানের ঢাল। প্রতিটা বাঁকেই নতুন একটা ভিউ। রাস্তা যত উপরে উঠছিল দৃশ্যগুলো ততই অসাধারণ হয়ে উঠছিল। চারপাশে শুধু সবুজ চা বাগান, যেন পাহাড়ের গায়ে আঁকা এক বিশাল নকশা। অবশেষে পৌঁছে গেলাম বো টি সেন্টার। উপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই চোখে পড়ে অসীম চা বাগান, যা দিগন্ত পর্যন্ত ছড়িয়ে গেছে। এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি কত সুন্দরভাবে নিজেকে সাজাতে পারে। হালকা ঠান্ডা বাতাস, নিরিবিলি পরিবেশ আর এক কাপ গরম চা, এই তিনটার কম্বিনেশনটাই পুরো এক্সপিরিয়েন্সটাকে স্পেশাল করে তোলে। এই জায়গাটা ছাড়াও আমরা আরও বেশ কিছু সবজি ফার্ম ভিজিট করি, যেগুলো আমি এই ভিডিওতে দিলাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে মালয়েশিয়ার আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।